স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছি ইশরাত জাহান। স্বাধীনতা পেলেও রাজনৈতিক প্রভাবমুক্ত হয়নি দুর্নীতি দমন কমিশন। অর্থ পাচার সহ বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে তেমন ভূমিকা রাখতে পারেনি রাষ্ট্রের দুর্নীতি দমনকারী সংস্থাটি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ মনে করে আইনিভাবে স্বাধীন হলেও রাজনৈতিকভাবে দুদককে ব্যবহার করা হয়েছে। আর দুদকের কর্মকর্তারা মনে করেন রাজনৈতিক ও আমলাতন্ত্রের হস্তক্ষেপ না হলে দুর্নীতি দমনে বড় ভূমিকা রাখতে পারবে সংস্থাটি। 9 ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে আদিত্য আরাফাতের প্রতিবেদন। 1957 সালে দুর্নীতি দমন ব্যুরো গঠন হয়। 47 বছর পর 2004 সালে ব্যুরো থেকে গঠন করা হয় কমিশন। সরকারের অধীনে থাকা দুর্নীতি দমন সংস্থাটিকে আইনিভাবে করা হয় স্বাধীন। দুদকের নথিপত্র বলছে, যখন যেই সরকার ক্ষমতায় থেকেছে সেই সরকারের মন্ত্রী এমপিরা পেয়েছেন দায়মুক্তি তথা ক্লিন সার্টিফিকেট। অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে হয়েছে ঢালাও দুর্নীতি মামলা। আওয়ামী লীগ সরকারের গত 15.5 বছরে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ স্থায়ী কমিটির বেশিরভাগ সদস্য সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতার নামে প্রায় 150 দুর্নীতি মামলা করে দুদক। যদিও জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত বেশ কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতি মামলা প্রত্যাহার করে সংস্থাটি। অন্যদিকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার পতনের পর দলটির শতাধিক সাবেক মন্ত্রী এমপির বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক, যাদের বিরুদ্ধে ধাপে ধাপে মামলার প্রস্তুতি রয়েছে প্রতিষ্ঠানটির। টিআইবির নির্বাহী পরিচালক এবং দুদক সংস্কার কমিশনের প্রধান অভিযোগ করেন, রাজনৈতিকভাবে ব্যবহার হয়ে আসছে সংস্থাটি। আমরা মনে করি যে দুদকের কিন্তু এই যে কর্তৃত্ববাদ বিকাশের একটা অন্যতম ভূমিকা ছিল সুরক্ষাকারী হিসাবে, দুর্নীতি সুরক্ষাকারী হিসাবে। সেই জায়গা থেকে সরে আসার জন্য দুদকের নেতৃত্ব বিশেষ করে এবং জনবলের মধ্যে বিশেষ করে পেশাদারিত্বের পাশাপাশি দলীয় রাজনীতির প্রভাব মুক্ত হতেই হবে। ক্যামেরার বাইরে দুদকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কথা হয়। তারা রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধের দাবি তুলেছেন। তবে অনুকূল পরিবেশ পেলে দুর্নীতি দমনে মানুষের প্রত্যাশা পূরণ সম্ভব বলে মনে করেন সংস্থার মহাপরিচালক। এটা সত্য যে আমরা প্রত্যাশা পূরণ করতে পারিনি, কিন্তু আমাদের চেষ্টার কোনো কমতি ছিল না। অনুকূল পরিবেশ পেলে জনগণের প্রত্যাশা অনুযায়ী সব কাজ যথাসময়ে করতে পারব বলে আমরা বিশ্বাস করি। দুর্নীতি দমনে রাজনৈতিক সদিচ্ছার কথাও বলেন তিনি। রাজনৈতিক সদিচ্ছা এবং সঠিক নেতৃত্ব পেলে দুর্নীতি দমন কমিশন জনগণের প্রত্যাশা অনুযায়ী ভালো কাজ করতে পারবে। আদিত্য আরাফাত, ডিবিসি নিউজ, ঢাকা। ভারতের আগ্রাসনের প্রতিবাদে ঢাকায় দেশটির হাইকমিশনে স্মারকলিপি দিয়েছে বিএনপির 3 সংগঠন। নয়াপল্টন থেকে শুরু হওয়া পদযাত্রাটির গন্তব্য ভারতীয় দূতাবাস অভিমুখী হলেও শেষ পর্যন্ত রামপুরায় পুলিশের ব্যারিকেডে আটকে যায়। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ, বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি নষ্টে ষড়যন্ত্র করছে দিল্লি। কয়েকদিন আগে ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকার অবমাননা, সাম্প্রদায়িক উস্কানির প্রতিবাদে বিএনপির এই পদযাত্রা ও স্মারকলিপি কর্মসূচি। রবিবার সকাল থেকেই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হয় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের হাজারো নেতাকর্মী। গন্তব্য বারিধারার ভারতীয় হাইকমিশন। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো নয়াপল্টন এলাকা। প্ল্যাকার্ডে প্ল্যাকার্ডে প্রতিবাদের ভাষা। পরে বেলা 11:30টায় শুরু হয় পদযাত্রা। এ সময় বিএনপি নেতারা বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ নয়। যে কোনো ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে যে ধরনের প্রতিক্রিয়া দেখানোর প্রয়োজন, যে ভাষায় কথা বলার প্রয়োজন, আমরা সে ধরনের প্রতিক্রিয়া দেখানোর জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছি। বাংলাদেশের যে পতিত স্বৈরাচার এবং বাংলাদেশে যে দুর্নীতি এবং গণহত্যা চালিয়ে পালিয়ে গিয়েছে, ভারত তাদেরকে আশ্রয় দিয়েছে। আমরা মনে করি এটাও জেনেভা কনভেনশনের লঙ্ঘন। বারবার আমাদের সাথে বৈষম্যমূলক আচরণ করেছে। একটি বড় প্রতিবেশী রাষ্ট্র হিসেবে তাদের কাছ থেকে কখনো আমরা এটা আশা করি নাই। আমরা ভারতকে বন্ধুত্ব সুলভ মনোভাব দেখানোর আহ্বান জানাই। কোনো প্রভুত্ব সুলভ মনোভাব আমরা গ্রহণ করব না, বাংলাদেশের জনগণ গ্রহণ করবে। পদযাত্রা শুরুর আগে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, কট্টর হিন্দুত্ববাদী ভারতীয় শাসকরা শেখ হাসিনাকে ফেরাতে একের পর এক ষড়যন্ত্র করেই যাচ্ছে। ভারতের শাসক শ্রেণী যা করছেন এটা
পৃথিবীর ইতিহাসে এবং রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একবারে সরাসরি আগ্রাসন ছাড়া আর কিছু নয়। ওরা মুখে যাই বলুক, ধর্মনিরপেক্ষ বলুক আর সেকুলার বলুক, ওদের মনের ভিতরে হচ্ছে কট্টর হিন্দুত্ববাদী হিংসা ছাড়া ওদের মধ্যে কিছু নেই। এগোতে থাকে পদযাত্রা। পুলিশের ব্যারিকেডের মুখে থেমে যেতে হয় রামপুরায়। পরে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের 6 সদস্যের প্রতিনিধি দল ভারতের হাইকমিশনের স্মারকলিপি দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কারো দয়ার দান নয়। স্মারকলিপিতে ভারতীয় আগ্রাসন, মিডিয়ার উস্কানির পাশাপাশি বাংলাদেশ ইস্যুতে নানা বিষয় পরিহার করে বন্ধুসুলভ প্রতিবেশী হওয়ার আহ্বান জানানো হয় ভারতকে। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। বিএনপির কোনো নেতার লক্ষ্য যদি মানুষের আস্থা অর্জন না হয়ে উদ্দেশ্য ভিন্ন হয়, তিনি দল থেকে ছিটকে পড়বেন বলে মন্তব্য করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপির লক্ষ্য উদ্দেশ্য হবে 31 দফা বাস্তবায়ন ও মানুষের আস্থা অর্জন করা। দলের ভাবমূর্তি নষ্ট হয় এমন কাজ করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হবে 31 দফাকে বাস্তবায়নের পাশাপাশি মানুষের সমর্থন নিয়ে আমরা 31 দফাকে বাস্তবায়ন করতে পারলে আমাদের একই সাথে লক্ষ্য এবং উদ্দেশ্য হবে মানুষের আস্থা অর্জন, মানুষের বিশ্বাস অর্জন, মানুষের ভালোবাসা অর্জন। এর বাইরে যদি রাজনৈতিক কর্মী হিসাবে আমরা অন্য কোনো দিকে নজর দিই, বিশ্বাস করুন আজ না হলে কাল, কাল না হলে নিশ্চিত পরশু আপনি ছিটকে পড়ে যাবেন। কূটনৈতিক সম্পর্কে দৃশ্যমান অবনতি এবং রাজনৈতিক উত্তেজনার মধ্যেই সোমবার ঢাকায় বৈঠকে বসতে যাচ্ছেন বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিব। নিয়মিত অমীমাংসিত ইস্যু নয়, এবারের ফরেন অফিস কনসালটেশনে গুরুত্ব পেতে যাচ্ছে রাজনৈতিক নানা ইস্যু। বিশ্লেষকরা বলছেন, কূটনৈতিকভাবে সমস্যা সমাধানের আর কোনো বিকল্প নেই। দুদেশের সচিবদের নেতৃত্বে নিয়মিত বৈঠকের ধারাবাহিকতায় এবার ফরেন অফিস কনসালটেশন হবে ঢাকায়। বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন এবং ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। বৈঠকটি এমন এক সময় হতে যাচ্ছে যখন বাংলাদেশে সনাতন ধর্মীয় এক নেতার গ্রেফতারে প্রতিক্রিয়া দেখিয়েছে ভারত, সাথে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নিপীড়নের অভিযোগও তুলেছে দিল্লি। আবার আগরতলায় বাংলাদেশ মিশনে হামলার ঘটনা নিয়ে দুই দেশের সম্পর্কে টানাপোড়েনও চলছে। বিশ্লেষকরা বলছেন, এবারের বৈঠকে গুরুত্ব পেতে পারে রাজনীতি। এজেন্ডায় থাকতে পারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি স্ট্যাটাসে ভারতে আছেন তা জানতে চাওয়া, থাকতে পারে দুদেশের মানুষের মধ্যে অবিশ্বাসের সম্পর্ক কি করে দূর করা যায় তা নিয়ে আলোচনা। এফসিও যেটা টাইম ছিল সেই টাইমলি হচ্ছে, মোটামুটি একটা এজেন্ডাতে নিশ্চয়ই আগে থেকেই তৈরি ছিল, সেই এজেন্ডা আলাপ হবে। তার মধ্যে একটা হতে পারে যে শেখ হাসিনার দিল্লিতে উনি কোন অবস্থানে আছেন, উনি কি অ্যাসাইলাম সিকার যদি হয়ে থাকেন তাহলে উনি কি অ্যাসাইলামের যেসব শর্তাবলী সাধারণত আন্তর্জাতিকভাবে গৃহীত সেগুলো কি উনি ফলো করছেন? দুই পররাষ্ট্র সচিবের ভিতরে যে একটা মিটিং হওয়ার কথা ঢাকাতেই, এটা আমাদের রুটিন রেগুলার বছর হয়ে আসছে। আমরা ওটার জন্য তাকিয়ে আছি, যারা ভারত এখানে আসে এটার জন্য তাদের কি কনসার্ন আছে সেটা আমাদের জানায়, আমরা আমাদের কনসার্নটা ওদেরকে আমরা জানাবো। এদিকে রবিবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, বাংলাদেশ ভারতের মধ্যে সুসম্পর্ক দুই দেশের জন্যই জরুরি। ঠিক আছে, ভারতের অর্থনীতি অনেক বড়, কিন্তু এই যে এখন গত 2-3 মাস যাবত যে ব্যবসায় মন্দা যাচ্ছে দ্বিপাক্ষিক, সেটা কি শুধু বাংলাদেশকে এফেক্ট করছে? শুধু বাংলাদেশকে এফেক্ট করছে না, এত বড় অর্থনীতির দেশ ভারত, তাকেও কিন্তু এফেক্ট করছে। এই অচল অবস্থা আমরা কাটিয়ে উঠতে পারবো। অচল অবস্থা কাটিয়ে ওঠার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার পারস্পরিক যেই যোগাযোগ স্থাপন। শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর দুদেশের মধ্যে এটি প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। ফেসবুকে বাংলাদেশ নিয়ে বিভ্রান্তিমূলক ও অপপ্রচার ঠেকাতে মেটাকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রবিবার মেটার পরিচালক মিরান্ডা সিসন্স প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে এই আহ্বান জানানো হয়। এ সময় ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের অর্জনকে নস্যাৎ করতে কিছু দেশ থেকে বাংলাদেশের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক প্রচারণা চালানো হচ্ছে। বাংলাদেশের তরুণ উদ্যোক্তাদের জন্য প্রযুক্তিকে আরও সহজ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। মেটার প্ল্যাটফর্ম ব্যবহার করে কেউ যেন বিভ্রান্তি ছড়াতে না পারে সেজন্য সতর্ক থাকবে তার প্রতিষ্ঠান, জানান সিসন্স।
সীমান্তে বিএসএফ কোনো অপতৎপরতা চালালে তার জন্য বিজিবি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে বিজিবি সদর দপ্তরে সীমান্ত সম্মেলন কেন্দ্রে বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের স্বাবলম্বীকরণ অনুষ্ঠান শেষে কথা বলেন তিনি। এই আন্দোলনে আহতদের চিকিৎসার সব খরচ সরকারের কোষাগার থেকে দেওয়া হবে ঘোষণা দেন উপদেষ্টা। রবিবার বিজিবির উদ্যোগে ছাত্রসহ ৮ জনকে সহায়তা করা হয়। বিজিবির কাছ থেকে কেউ পেয়েছেন নগদ টাকা, কারো হাতে গেছে অটোরিকশা, আবার ব্যবসা করার পুঁজি পেয়েছেন অনেকে। অনুষ্ঠানে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত দোষীদের বিচারের জন্য বিজিবি সদস্যদের সোচ্চার হওয়ার আহ্বান জানান। এই পিলখানার সাথে এটার সিলসিলা শুরু হয়েছে 2009 সাল থেকে এবং এটার চূড়ান্ত পরিণতি 2024-এর এই 5 আগস্টে হয়েছে। দুঃখজনক, এতদিন পরে এসেও আমরা পিলখানা এই যে হত্যাকাণ্ডটা হয়েছে সেটাকে ইউফেমিস্টিকভাবে এটাকে কি বলা হয়েছিল, বিডিআর বিদ্রোহ। লেখক গবেষক ফরহাদ মাঝারের বক্তব্যে উঠে আসে ভারত সরকারের ভূমিকা এবং শেখ হাসিনা প্রসঙ্গ। বলেন তাকে পুনর্বাসনের চেষ্টা করছে দিল্লি। আসলে শেখ হাসিনা তো আসলে তো ছিল ভারতের একটা দালাল স্থানীয়। এই শেখ হাসিনাকে পুনর্বাসিত করবার পরিকল্পনা নিয়েই এদেরকে দিল্লিতে ভারতে জায়গা দিয়েছে। আদালতের কাজ করা ছাড়া বাংলাদেশের কোথাও শেখ হাসিনার জায়গা হবে না, নিজের এমন অবস্থানের কথা জানান মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। হাসিনা যদি এমনকি দৃশ্যতা চিন্তা করে তাহলে সে একমাত্র আসবে গণহত্যার আসামি হয়ে তার বিচার করার জন্য। প্রধান অতিথির বক্তব্যে জুলাই বিপ্লবে আহতদের সহায়তার সরকারের উদ্যোগের কথা তুলে ধরেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অনুষ্ঠান শেষে গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের উত্তরে সীমান্তে বিজিবির জন্য কঠোর নির্দেশনার কথা জানান। আমাদের আহত ভাইদের পিছনে আমাদের যত টাকা ব্যয় করতে হয় সরকারের কোষাগার থেকে ওই পরিমাণ টাকাই ব্যয় করা হবে। তাদের চিকিৎসার কোনো ধরনের কুশল করা হবে না। রিফাত নোভা, ডিবিসি নিউজ, ঢাকা। দেশে 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 7 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 529 জনে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 596 জন। রবিবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে বলা হয়, চলতি বছরে এখন পর্যন্ত 96,228 জন এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গেল বছর দেশে 3,21,179 জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। 1,705 জন মশাবাহিত এই রোগে মারা গেছেন, যা দেশের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ মৃত্যু। এবার দেশ বিদেশের খেলাধুলার সবশেষ খবর জেনে নেব সহকর্মী তৌহিদুল ইসলামের কাছ থেকে। তৌহিদ। ঈশ্বর, ধন্যবাদ আপনাকে। আমন্ত্রণ খেলার দুনিয়া, দেশ বিদেশের খেলাধুলার নানা খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি তৌহিদুল ইসলাম। মিরপুরে উন্মোচিত হলো এনসিএল টি20 টুর্নামেন্টের ট্রফি। 8 বিভাগ ও ঢাকা মেট্রো সহ 9 দল নিয়ে হবে এবারের আসর। ট্রফি আনভেইলের পর হয়েছে ক্যাপ্টেন্স ফটোশুট। সিলেটে বুধবার থেকে শুরু হবে আসর। বিপিএল এর আগে আরও একটা টি20 টুর্নামেন্ট ক্রিকেটারদের জন্য নিশ্চয়ই বাড়তি পাওয়া। পুরো আসর হবে সিলেটে, ঢাকায় শুধুই ট্রফি আনভেইল। আয়োজনে ভিন্নতা দেওয়ার জন্য চেষ্টা করেছেন আয়োজকরা। প্রত্যেক দলের ক্যাপ্টেন কিংবা প্রতিনিধি বাংলাদেশের মানচিত্রে পাজেল পূরণ করে শুরু হয় অনুষ্ঠান। ক্রিকেটাররা বলছেন এবারের এনসিএল বিপিএলে পারফর্ম করতে প্লেয়ারদের প্রস্তুত করবে। যত ডোমেস্টিক এখানে যত প্লেয়াররা খেলবে ম্যাক্সিমাম প্লেয়ারই এখানে বিপিএল খেলতেছে। কিছু প্লেয়ার থাকবে যারা বিপিএলে অপরচুনিটি পাবে না। তো এই ধরনের টুর্নামেন্ট হলে আমাদের জন্য ডোমেস্টিকে যারা লোকাল আছে ওদের জন্য খুবই ভালো। এবারের ন্যাশনাল ক্রিকেট লিগ নিয়ে বেশ উৎফুল্ল খেলোয়াড়রা। টি20 ফরম্যাট হওয়ায় দলগুলোর প্রস্তুতিও হবে অন্যরকম। আমার কাছে মনে হচ্ছে গ্রেট ইনিশিয়েটিভ বিপিএল এর আগে আমরা যারা টি20 ওরকম খেলতে পারি না বা খেলার সুযোগ পাই না, তাদের জন্য এটা খুব ভালো একটা সুযোগ নিজেকে প্রস্তুত করার জন্য বিপিএল এর জন্য। খুলনার ক্যাপ্টেন সোহান রংপুর রাইডার্সের সাথে থাকায় দলের প্রতিনিধি হয়ে আসেন জিয়াউর রহমান। টুর্নামেন্ট নিয়ে তিনিও বেশ উচ্ছ্বসিত। ওয়ানডে খুব ভালো করছি, কিন্তু টি20 টুর্নামেন্ট আমরা খারাপ করছি বিকজ অফ হচ্ছে যে আমাদের টুর্নামেন্টটা কম, শুধু একটাই টুর্নামেন্ট খেলি বিপিএল। তো এটা হওয়াতে আমি আশা করি যে আমাদের টি20টা অনেক ভালো হবে এবং বিপিএল এর প্রস্তুতি হিসেবে অনেক ভালো একটা কার্যকর ভূমিকা রাখবে। এনসিএল এর 11তম আসর 11 ডিসেম্বর শুরু হয়ে চলবে টানা 13 দিন। পর্দা নামবে 23 ডিসেম্বর।
শেখ আশিক, ডিবিসি নিউজ, ঢাকা। নির্ধারিত সময়ের একদিন আগেই কাল ঢাকায় আসছে চ্যাম্পিয়ন্স ট্রফি ট্যুরের অংশ হিসেবে দুটি দেশ ঘুরে ঢাকায় আসবে ট্রফিটি। নির্ধারিত সূচি অনুযায়ী 10 ডিসেম্বর ঢাকায় আসার কথা ছিল চ্যাম্পিয়ন্স ট্রফিটি, তবে বিসিবি জানিয়েছে হঠাৎ সূচি বদলে একদিন আগে আসবে ট্রফি, যা প্রদর্শিত হবে ঢাকা ও কক্সবাজারে। যদিও এখানে সমর্থকদের নিয়ে কোনো আয়োজন থাকবে কিনা তা জানায়নি বিসিবি কিংবা আইসিসি। 16 ডিসেম্বর পাকিস্তান থেকে শুরু হয় চ্যাম্পিয়ন্স ট্রফির বিশ্ব ভ্রমণ, সেখান থেকে ট্রফিটি যায় আফগানিস্তানে। অংশগ্রহণকারী দেশগুলো ঘুরে ট্রফিটি আবার 27 জানুয়ারি পাকিস্তানে ফেরার কথা রয়েছে। মারা গেছেন স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য ফজলে সাদাইন খোকন। ঢাকার একটি হাসপাতালে শনিবার রাতে মারা যান 70 বছর বয়সী এই ফুটবলার। বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন সাদাইন খোকন। দেশ স্বাধীন হবার পর আবাহনী ক্রীড়া চক্রে খেলেছিলেন তিনি, তবে ডাক পাননি জাতীয় দলে। অবসরের পর ফুটবলের সাথেও যুক্ত ছিলেন না এই মিডফিল্ডার। খোকন বিটিআরসি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হয়েও ফুটবল খেলেছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আর এই ছিল আমার কাছে খেলার দুনিয়ায় দেশ বিদেশের খেলাধুলার নানা খবর। ফিরে যাচ্ছি সহকর্মী ইশরাত জাহানের কাছে। ধন্যবাদ তৌহিদ। ডিবিসি সংবাদে ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।